বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমার এখানে নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান, ক্যামেরার পিছনে এক আমাদের যেটা অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার কৃত মুক্তিযুদ্ধের ময়দান এর উপরে ছোট্ট একটি অনুষ্ঠান, এবং ওই সেই ফিলিস্তিন এখন যুদ্ধ বন্ধ হয়েছে, তার উপরে একটু দোয়া করব। আজ আমাদের প্রোগ্রাম শিডিউল অনলাইন নিউজ পোর্টাল, আমাদের প্রোগ্রাম সিরিয়াল নম্বর 291, ছাত্র জনতা সরকার 2024-এর আজ 168তম দিবস। ডেইলি ভিউজ 1015, ভিডিও ক্লিপিংস 969, ন্যাশনাল প্রোগ্রাম 9420 থেকে 9425, মিনিটের সংখ্যা 29,805 হতে পরবর্তী। প্রোগ্রাম আমাদের 5টি। এখানে এই যে এই প্যালেস্টাইনের ওপরে আমরা একটু দোয়া করব, হজ উমরা, ডেইলি ভিউজ। এরপরে ডেইলি ভিউজের অনুষ্ঠান শুরুতেই সেই ফিলিস্তিনটা নিয়ে আমি 1987 সাল হতে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করে আসছিলাম। 2 দিন আগে যে আমেরিকা এই উগান্ডা থেকে ফিলিস্তিনিদের দেশটা দখল করে নিয়ে ইসরায়েলের কাছে বিক্রি করেছিল 1948 সালে। ইহুদি বসত হওয়ার কথা ছিল আফ্রিকার উগান্ডায়, কিন্তু তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ওই ইহুদি একজন ডাক্তার নেতা ছিলেন, তার থেকে টাকার বিনিময়ে ফিলিস্তিনের অর্থাৎ সৌদি আরবের এই যে ইসরায়েলের যে জায়গা, এখন ইসরায়েলি ইহুদির সংখ্যা ওখানে 90 লক্ষের মতো, কিন্তু ইহুদি বসতিটা শুরু করেছিল 6 লক্ষ দিয়ে। আর ওই ফিলিস্তিনের জনগণের সংখ্যা তখন ছিল 40 লক্ষ, এখন এখানে প্রায় 70 লক্ষের মতো, যার মধ্যে প্রায় 7% আর কি ফিলিস্তিনিদেরকে ওই যে অভিশপ্ত ইহুদিদের নেতা বেঞ্জামিন নেতানিয়াহু মেরে সাফ করে দিয়েছে। আমি সেই 1987 সাল থেকে 1987 সালে আমি ইয়াসির আরাফাত মহোদয়কে ঢাকাতে দেখেছিলাম। সেই থেকেই আমি এই ফিলিস্তিনিদের উপরে আমার একটা দুর্বল ইমানের শেষ কথা ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে বলা, সেই কাজটি 1987 সাল থেকে করে আসছিলাম। কার দুয়ায় কাজ হয়েছে কি হয় নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে ফিলিস্তিনি নিধনযজ্ঞ, মুসলমান নিধনযজ্ঞ বন্ধ হয়েছে, এতে করেই আমরা আলহামদুলিল্লাহ। আমরা সেই ফিলিস্তিনিদের যারা আহত তাদের জন্যই ইস্তেগফার দুয়াটা করেই আমি আজকে প্রোগ্রাম শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মধ্যপ্রাচ্য সহ আমাদের এই বাংলাদেশের 1971 সালের রণাঙ্গনে যেসব মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, আমার একটি ছোট ভাইও 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমার হাতের ওপরে মারা যায়। তো সেই সকল বাংলাদেশের সকল শহীদ সহ ফিলিস্তিনি যারা শহীদ, তাদের আত্মার শান্তি দান করুন, জান্নাত দান করুন। যারা অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে তাদেরকেও দূরতালয়ে সুস্থ করে দিন। সেই সাথে আমাদের এই দেশে ছাত্র জনতা সরকার 2024 5 আগস্টের পূর্বে 16 জুলাই হতে 5 আগস্ট যারা মৃত্যুবরণ করেছে, পুলিশ, বিডিআর, আনসার সহ সাধারণ জনগণ, ছাত্র জনতা, বিএনপি বলছে 650 জনের 422 জনই তাদের। আজকেও বিএনপির 2 জন, একজন কর্মী, একজন নেতা খুন হয়েছে। তাহলে 16 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বিএনপির যে 422 জন খুন হয়েছে তাদের চিহ্নিত করার দায়িত্ব কিন্তু বিএনপিরই আর কি। তো সেই জায়গাটাই আমার দৃষ্টিকোণ থেকে 16 জুলাই হতে আজ পর্যন্ত এই দেশের যে সরকার হোক, যেই হোক, মারা যারা গেছে সকলেই শহীদ। মহাশহীদদেরকে 5 কোটি টাকা, মহাশহীদ একজন আমাদের বেনাপোলের আব্দুল্লাহ, অর্থাৎ 3 মাস বিনা চিকিৎসায় হাসপাতালে কাতরানোর পরে আব্দুল্লাহর প্রয়োজন ছিল রোবোটিক থেরাপি, কিন্তু তাকে না দেওয়ার কারণে সে মারা যায়। এই জন্যই আমি উপস্থাপন করছি, যারা চিকিৎসারত অবস্থায় মারা গেছে এরা মহাশহীদ, এদেরকে 5 কোটি
এবং সাধারণ যারা শহীদ তাদের পরিবারকে 1 কোটি করে টাকা দেওয়া হোক। রাব্বুল আলামিন আমাদের এই দোয়াকে কবুল করে নিন, আমিন। এখনকার যে প্রোগ্রাম আমাদের এই যে হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। তাহলে হয়তো আমাদের এই দেশে আমি তাবলিকের ওপরে অনেক প্রোগ্রাম করেছি, 29, 30, 31 আমাদের যেটা এবার তাবলিকের জামাতটা হবে। এখানে এই যে 2 জন মাওলানা, মাওলানা জুবায়ের, মাওলানা সাদ, এদেরই আর কি এই তাবলিকের বলি হয়ে আমরা আর ওই টঙ্গিতে যাইতে পারি না, বয়ান শুনতে পারি না, বয়ানে আমাদের মতামতটা দিয়ে স্লিপ দিতে পারি না, দোয়াটা করতে পারছি না বিগত 10 বছর। সাদ মাওলানা তো 10 বছর আগেই পালিয়েছে, জীবনেও আর এই দেশে আসবে না। জুবায়ের মাওলানা কোনো পত্র পত্রিকায় নাম ধাম তার আগে পরে কি আছে আমি জানি না, কোনো মাওলানাও আমাকে বলতে পারে না। শুধুই শুনি, এখন শুনতেছি উনি কাকরাইলের আমির বা ওই জুমার নামাজ পড়ান। তো সেই জায়গাটার থেকে আমি এই যে আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই 2 মাওলানাকে, সাদকে এবং জুবায়েরকে হেদায়েত দান করুন। এদের কর্তৃক আমাদের যে আমল নষ্ট হচ্ছে, আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পর থেকে আমি আর কি চরমোনাইয়ের যিনি পীর সাহেব ফজলুল করিম সাহেব এবং আমি পীর আলী কলিক, এখন যিনি রেজাউল করিম পীর পুত্র, চরমোনাই পীর পুত্র রেজাউল করিম স্বঘোষিত পীর, মুরিদ কর্তৃক রিকগনিশন প্রাপ্ত পীর নন রেজাউল করিম। যে কারণে এই যে খালিদ হোসেন সাহেব একজন কলেজের শিক্ষক হিসাবে ধর্ম উপদেষ্টা করেছে এই হেফাজতি হুজুররা এবং চরমোনাই এই যে রেজাউল করিম এবং আজিজুল হক মাওলানার ছেলে মামুনুল হক। এই জায়গার থেকে আমি এই সকল মাওলানাদেরকেও হেদায়েত দান করছি, হেদায়েত চাচ্ছি রাব্বুল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন তোমার খুব পছন্দনীয় ইস্তেগফার, অর্থাৎ আমরা যা ভুল করেছি আর করব না, ভালো হয়ে গেছি, ভালো হয়ে যাচ্ছি, আমাদেরকে ভালো হওয়ার সুযোগ দেন। এই যারা আমাদেরকে তাবলিগ দ্বিখণ্ডিত করেছে এদের হেদায়েত দান করুন। জুবায়ের এবং সাদকে হেদায়েত দিন, আমাদের এই টঙ্গীর জামাতটা এক হোক, আমরা যাতে মহা জামাতে অংশগ্রহণ করে আমরা ওই বয়ান শুনতে পারি, আমাদের মনের কথাটা বলতে পারি, আল্লাহ তাআলার কাছে বলতে পারি। অনেক মানুষের জমায়েত যেখানে হয় সেখানটায় আর কি দোয়া কবুল হয়। তো এই জায়গাটায় আর কি আমি আজও আবার সেই তাবলিকের, এবং আমরা এই দেশের যারা তাবলিক করি আমাদের ভিতর কোনো গ্রুপ নাই। আমার নানা বাড়ি যেটা, আমার নানা হজ করেছে এখন থেকে 80 বছর আগে। আমার নানা বাড়ির সাদিপুর যেটা মার্কাজ মসজিদ, এটাও তাবলিকি মার্কাজ। আমার যেটা গোলদার বাড়ি জামে মসজিদ, গোলদার সিটি, বেনাপোল, যশোর। আমি এখানকার এই গোলদার সিটি জামে মসজিদের প্রধান মোতোয়াল্লি এবং আমাদের এটিও এই যে মার্কাজ মসজিদ। আমাদের এই তাবলিগকে এক করে দিন রাব্বুল আলামিন, আমাদের এই দোয়াকে কবুল করে নিন, আমিন। এখন ডেইলি ভিউজের অনুষ্ঠান আমার নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান সাহেব এখানে পাঠ করবেন। আমার আজকের নিউজ পেপার 2টি, দি ডেইলি নিউজ স্টার, 8ম ওয়েস্টবোর্ডভুক্ত ইংরেজি সংবাদপত্র। একটি বিজ্ঞাপন আছে, টেন্ডার বিজ্ঞপ্তি ঝিনাইদহ। আমাদের এই দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রেরই অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, newsstar.tv। আসসালামু আলাইকুম, এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। এতক্ষণ বিস্তারিত আলোকপাত করলেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি এখন হেডিং এবং দৈনিক ইত্তেফাকের শিরোনাম পড়ব, এই বিষয়ে বিস্তারিত আলোকপাত করবেন এখানে আমাদের, আমি বলেছি যে আমাদের দৈনিক ডেইলি নিউজ স্টারের সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আমি শিরোনাম পড়ছি, হোয়াইট হাউসে ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন, যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু, বিদায় বেলায় আগাম ক্ষমা ঘোষণা করলেন জো বাইডেন। জো বাইডেনের আত্মীয় স্বজন, তার মন্ত্রী পরিষদের আত্মীয় স্বজন যারা বৈষম্যমূলক আত্মীয় ছিল অর্থাৎ অপরাধকারী, এদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই ডোনাল্ড ট্রাম্প এই যে জো বাইডেনের পূর্বে অর্থাৎ 45তম আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন। আমেরিকায় তো 2বারের বেশি রাষ্ট্রপতি হওয়া যায় না, এবার 47তম, এবং ডোনাল্ড ট্রাম্পের জন্য
এই দ্বিতীয়বার আর কি। তো এইবার আমেরিকানরা আর কি যেটা প্রত্যাশা করছে আর কি, বিশেষ করে এই আমেরিকান যারা অরিজিন, যাদের চাকরি বাকরি কম, ওই যে বেকারত্ব ছিল, এইগুলোর অবসান হবে। ধন্যবাদ। সংস্কার প্রস্তাবে একমত হলে জুলাই সনদে স্বাক্ষর করতে দলগুলোকে অনুরোধ করা হবে। ডক্টর ইউনূস সাহেবের এইটা কাজ না, কিন্তু এই কাজটি কারোরই নয়। এই কাজটা ছাত্র জনতার সাথে যে জনগণগুলো, অর্থাৎ আমি 10টি প্রোগ্রাম করেছি এখানটা, আমার ছেলেটা, আমার নাতি ছেলেটা, এরাও কিন্তু এই যে যারা বৈষম্যমূলক আচরণ করেছে সরকারের থেকে, সচিবালয় থেকে, বাইরে থেকে মন্ত্রিত্ব করে, চেয়ারম্যানগিরি করে, এমপিগিরি করে, তাদের ওপরেই আর কি, তাদের নিয়েই আন্দোলনের সাকসেস 5 তারিখ। এইটা এই দেশের আমাদের দুর্ভাগ্যজনক, ইউনূস সাহেবের 6 তারিখে ওই সেই 662 কোটি টাকার ওই যেটার তার ট্যাক্সের টাকা না দেওয়ার কারণে ডেটটা একদিন আগিয়ে আনার কারণেই যা হবার তাই হয়েছে। এক দফার আন্দোলন থেকে দেশটা এখন ছাত্র জনতার। তো এখানটায় যে আলোচনাই করা হোক না কেন, ছাত্রদের প্রতিনিধির সাথে, ওই যে আমরা যারা আন্দোলন করেছি সর্বশ্রেণী সর্বদলের, তখন কিন্তু এই জুনায়েদ সাকি, ওই যে জামাত ইসলামের এখন যে সভাপতি শফিকুল ইসলাম, তারপরে হলো এইরকম যারা আর কি, এরা কোথায় ছিল? নূর, ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা নিয়ে এই দেশের 12টা বাজাইতেছে। তাই এই সকল লোকজনগুলোকে তখন যারা ছিল না, কেউ রাজনৈতিক দল তো ছিলই না, এখনো নাই আর কি, তো কমিউনিস্ট পার্টির লোকজন, বিএনপির বা অন্যান্য যারা আছে, তাদেরকে, তারা যদি রাজি হয়, তাদের কোন ঠেকাটা পড়ছে? এইটা যে রাজনৈতিক দল, আমি একসময় আওয়ামী লীগের একটা রাজনৈতিক দল করতাম। এই দেশে যেহেতু এখন আর আওয়ামী লীগ নাই, আমিও আওয়ামী লীগ করি না। আবার কবে আওয়ামী লীগ আসবে? যদি আওয়ামী লীগ আসে, তারপরে সেটা এই দেশের জনগণ, 1 কোটি মুক্তিযোদ্ধা পরিবার, 3 কোটি সমর্থক, এর ভিতরে বিএনপি আছে, জামাত ইসলাম আছে, সিপি আছে, কমিউনিস্ট পার্টি, এরা সকলেই কিন্তু ওই 3 কোটি সমর্থকের মধ্যে। এরা সকলেই যদি বলে আর কি, যে যেমন ওই যে ইউনূস সাহেবের প্রধান সচিব বলেছেন আর কি, যে আওয়ামী লীগকে রাজনীতিগতভাবে নিষিদ্ধ করা হবে না, এই কথাটাই এখন বলা যাবে না, কারণ উই আর আন্ডার মার্শাল ল। এখন আর্মিরাই মিলিটারি ব্যাক রাষ্ট্র চালাচ্ছে, আর আমাদের দেশের মুরব্বী বা দেশের কর্তা ব্যক্তি হলেন মাননীয় রাষ্ট্রপতি। তো এই জায়গাটাই আর কি, ওই কথাটার এখানে কোনো ভ্যালু আছে বলে আমি মনে করি না, যতক্ষণ না পর্যন্ত বলবে 2024 গণ আন্দোলনের স্টেক হোল্ডার বলতে ছাত্র জনতার সাথে জনতা, অর্থাৎ সাধারণ মানের, সাধারণ কাতারের, এরপরে রাজনীতি। যেহেতু বৃহৎ একটি রাজনৈতিক দল যার সমর্থক 40 ভাগের মতো, সেই রাজনৈতিক দলটাই আর কি, ডক্টর ইউনূস বলছেন, উপদেষ্টারা বলছেন, অন্য সকলেই বলছেন, এই দেশে আওয়ামী লীগ নাই, হিন্দু নাই। কারণ ওই জামাত ইসলামের হেফাজতিরা যখন মন্দির পাহারা দিতে গেল, সারা দেশে মাত্র 2টি মন্দির খুঁজে পেয়েছে। এই যে হেফাজতি হুজুররা ছাত্রদেরকে দিয়ে, আমার ওই নাতি ছেলে সুলাইমান মামুনুল হক হুজুরের মাদ্রাসার অন্যতম ছাত্র, যাকে টেলিভিশনে আন্দোলনে দেখেছেন আপনারা, সেই সুলাইমান সহ তারা সারা বাংলাদেশ খুঁজে মাত্র 7 লক্ষের জায়গায় 2টা মন্দির পেয়েছে। তার মানে এই দেশে আওয়ামী লীগও নাই, হিন্দু আর নাই, এদের নিয়ে মাথা ঘামিয়ে লাভটাও আর নাই। ধন্যবাদ। রমজানে নিত্যপণ্যের আমদানি, শুল্ক, কর ছাড় সহ নানা উদ্যোগ, তবু শঙ্কা। রাষ্ট্রপতির অনুকম্পার ক্ষমতা প্রয়োগে নীতিমালা চেয়ে রিট। খুলনায় যুবদল নেতা ও এইটাই যে রাষ্ট্রপতির কাছে অনুকম্পা চেয়ে যেটা হাইকোর্ট থেকে রিট করেছে যে আইনজীবী, এ জেনে শুনে বুঝেই আর কি বৈষম্যমূলক কাজ করেছে। এখন কিন্তু যখন মার্শাল্লাহ চলে, দেশের কোনো একটাই আইনগত রাষ্ট্রীয়, আমি তো 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতে রেভিনিউ মামলা করে থাকি। এখন কোনো উকিল মুক্তার, কোনো বাদী বিবাদী সাক্ষী, এই যে অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিক নয়, এর রাষ্ট্রটা পরিচালিত হচ্ছে মিলিটারি ব্যাকে, এরাও গণতান্ত্রিক নয়। কাজী এখন কিন্তু কোনো রিট মামলা মকদ্দমা ওই মেলাইজ বা উপাদানের উপরে হয় না। এর বাকিটা আর কি, এটা যা বুঝার আমাদের এখন যারা প্রধান বিচারপতি খুব বিজ্ঞ মানুষ, এখান থেকেই তারা। ধন্যবাদ। খুলনায় যুবদল নেতা ও চট্টগ্রামে বিএনপি কর্মী খুন, এইটা তো ধরেন 422 জন, এই যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ, আনসার, বিডিআর, র্যাব, এরা পিটিআই বিএনপির 422 জনকে মেরে ফেলেছে। এই 2 জনকে এখন আবার কারা মারলো? এই খবরটা যে লিখেছে, এই খবরটা যে সাংবাদিক
প্রকাশ করেছে আর কি এই ইত্তেফাক পত্রিকা। এবং এই সাংবাদিকের দেখেন তো ইত্তেফাক ডেস্ক রিপোর্ট না সাংবাদিকের নাম আছে ইত্তেফাক ডেস্ক, তার মানে হইলো এটা একটা হাইপোথেটিক্যাল ভাবাবেগের নিউজ। জি এইটা একটু ইত্তেফাক পত্রিকার সম্পাদক একটু সুরসুরি দিয়ে দিল যে এইবার বিএনপি বুঝিয়ে বেড়া গে যাক আর কি, যে এই যে কারা মেরেছে প্রমাণের দায়িত্ব কিন্তু এই ইত্তেফাক পত্রিকার সম্পাদকের, ইত্তেফাকের এখন সম্পাদক নাই। তো এখন এই জায়গাটাই পরের খবরে যান। 1 মাসের মধ্যে রাজনৈতিক দলের ঘোষণা, ছাত্রদের এই রাজনৈতিক দলের ঘোষণা ফোষণা যাই দিকে আর কি, যে ছাত্ররা দল গঠন করলে যেমন 2 জন উপদেষ্টা হয়েছে, যা হবার তাই হচ্ছে। ওতেও আর কি লোকজন কই খুঁজে পাবে, প্রত্যেকটা বাড়ির কোন লোকটা আছে, এই যে এই নাহিদ ইসলাম, ওই সারজিস আলম, ওই হাসনাত, এদের বাপ দাদা 14 গোষ্ঠী, এরা কি রাজনীতিবিহীন? সবাই রাজনীতি করে। ওর বাপেরাই দাদারাই চাচারাই বলবে এই বাবারে এটা করিস না, এইটা করিস না। আমি এখান থেকে উপস্থাপন করছি ছাত্রদের উপদেষ্টা হওয়াই ঠিক হয় নাই। যারা এনজিও ব্যবসাটা এখনো করছে, এনজিও ব্যবসাটা ছেড়ে দেন, দিয়ে আপনারা আমাদের সেবা করেন। আর তা না হলে 18 কোটি জনগণের টাকায় সম্মানী নিবেন না। সকলের টাকা নিলেও আমার ভাগটা আমি দিব না। আমি যেমনটা করে গণভবনের অংশ ছাড়ি নাই, গণভবনের আমার একটি অংশ আছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি ওই দিনই আর কি 5ই আগস্টই আর কি আমি মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি বরাবর আমি বলেছি আর কি, গণভবনটার একটি 18 কোটির 1 ভাগ আমার আছে, এই আমার ভাগটা আমি দিব না। অনুরূপভাবে এই উপদেষ্টাদের আমার টাকার, আমার ট্যাক্সের টাকা আমি এদেরকে সম্মানই দিব না। এরা যদি এনজিও গিরি করে, আবার এখানটাই যদি উপদেষ্টাগিরি করে, একটা পথ বেছে নেন। দেশ সেবা করার যদি এতই খায়েশ, তাহলে দেশ সেবার ওপরে, রাজনীতির ওপরে, গণতন্ত্রের ওপরে, সংবিধানের ওপরে বাড়িতে বসে বসে ওই যে মুক্তিযুদ্ধের ওপরে বইগুলো পড়েন, তারপরে আমাদের জ্ঞান দান করেন। আপনাদের জ্ঞান আমাদের দরকার নাই। আমি দি ডেইলি নিউজ স্টার পত্রিকার সম্পাদক, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমি এই 1 মাসের মধ্যে এই যে নির্বাচন ঘোষণা করতে চাচ্ছে, ছাত্রদের রাজনীতি দল ঘোষণা করতে চাচ্ছে, এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। এইটা আমার এখানে এই যে বাংলাদেশ কাস্টমাইজ এন্ড মানবাধিকার সোসাইটির সভাপতি মহোদয় আছেন, ছাত্রদের দল গঠন বিষয়ে এই বিষয়ে আমরা কিছু জানতে জানার আছে। যে সেটা হলো, আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন। তো সেটা আমার দৃষ্টিতে আমার মনে হয় এডুকেশন ইজ দ্য ব্যাকবোন নাই, এটা ব্রেকবোন হয়ে গেছে। এই বিষয়ে আপনারা যদি কিছু মূল্যায়ন করেন, তোরা শিক্ষা ব্যবস্থা, শিক্ষাটা তোরা দাবি দেওয়া করছিস, ক্যাম্পাসে ফিরে যায়, একাডেমিক তোদের কোয়ালিফিকেশন শেষ কর, তারপরে না দল গঠন করবি। যাই হোক, এই বিষয়ে যদি কিছু আলোকপাত করেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মনে করি এই দেশ স্বাধীন হওয়ার পরে যতগুলো সরকার রাষ্ট্র পরিচালনা করছে, সবার মধ্যে নানান রকমের ত্রুটি পাওয়া গিয়েছে। রাজনৈতিক দল অত্যন্ত অগোছালো হয়ে যায় বিভিন্ন কারণে, তৃণমূল পর্যায় থেকে বিভিন্ন কর্মীদের কাণ্ড, বিভিন্ন নেতাদের কর্মকাণ্ডে। এই জন্য আমি মনে করি এই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এইখানে যারা আছে সবাই হলেন অত্যন্ত জেনুইন লোক, খাঁটি লোক। তারা এত সমস্যা কাজ করে কুল পাচ্ছে না, তারা চেষ্টা করতেছে দেশকে একটু ভালোর দিকে নেওয়ার জন্য। যেমন খনিজ তেল, জ্বালানি তেল বিদেশ থেকে আমদানির উপরে কত কোটি টাকা এই উপদেষ্টা বলল যে আমি এই গত সময়ে এত কোটি টাকা সাশ্রয় করেছি, তাইলে এই টাকাটা আগে অপচয় হইতো। ভালো কাজ অনেক কিছুই হচ্ছে এবং দেশের একটা ভালোর দিকে যাচ্ছে। আমি মনে করি রাজনৈতিক দলের এরা অনেক বিশাল কর্মকাণ্ড বলে এবং বিশাল জনগণকে নিয়ে নেতৃত্ব পরিচালনা করে বলে বারবার বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। এখন ছাত্ররা নূতনভাবে গড়ে আসলে যদি তারা রাজনৈতিক দল গঠন করে, যারা অত্যন্ত সিনিয়র, যারা এখন পড়ালেখা প্রায় শেষ বা শেষ হয়ে যাবে, তাদের মধ্য থেকে আসলে আমার মনে হয় নূতন মেধা, নূতন চিন্তা ভাবনা, তারা দেশ ভালো পরিচালনা করতে পারবে।
1971 সালে রণাঙ্গনের আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা নিয়মিত আমার যে অনুষ্ঠান আমার কৃত 1971 সালের এই দিনের অবস্থান আমরা 1971 সালে 26 মার্চ থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। দিনের বেলায় বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম, রাত্রিবেলা ভারতে ঘুমাইতাম। ওই রকমই একটি দিনে আমার মাথার উপর দিয়ে মোটরের গোলা যায়, আমি বেহুশ হয়ে যাই। সেই থেকে নিয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। ফেব্রুয়ারি মাসে ঢাকাস্থ মিলিটারিদের হাসপাতাল সিএমএইচ বলে দিয়েছে আমার এই কানটি আর ভালো হবে না, এখন তো চোখেরও সমস্যা। তো সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় 29 আগস্ট যখন বললেন যা কিছু আছে লিখিত জানান, তখন আমি লিখিত জানিয়েছিলাম আমার কোনো কুটা ভাতা ইত্যাদি কোনো কিছুই প্রয়োজন নাই, কারণ আমার মুক্তিযুদ্ধের সনদ কে দেবে? খন্দকার মুস্তাক, জেনারেল এরশাদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, এদের কেউই তো মুক্তিযোদ্ধাও নন, মুক্তিযুদ্ধের সংগঠকও নন। আর যেহেতু আমার 1971 সালের আমি রণাঙ্গনে যুদ্ধ করেছি 265 দিন, ইন্ডিয়ান সনদ আছে, আমার বাবাও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, এই জায়গায় কোনো কুটা ভাতা সুবিধা প্রয়োজন নাই। তবে 1971 সালের মুক্তিযোদ্ধাদের আমি এম শাহজাহান আলী গোলদার আমার পক্ষ হতে বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। সেটা কেমন হবে? কমিশন করে হোক বা মাননীয় সরকার প্রধানের নির্বাহী আদেশে হোক, অথবা ভারতের মতো করে এইটুকুই আমরা চাচ্ছি, এই যে মেডিকেল পরীক্ষায় 230 জন ছাত্রকে কোটা দেওয়া হবে না। এরা কি ওই যে এইচএসসি পাস করার পরেই কি ডাক্তার হতে চাচ্ছে? কোয়ালিফাই করছে সবাই, গোল্ডেন জিপিএ পাওয়া, জিপিএ 5 পাওয়া, এসএসসি এইচএসসিতে। এখানে পাস করছে 1 লক্ষ, ডাক্তারি পরীক্ষা দিয়েছে 40,000। ডাক্তার হওয়ার জন্য সরকারিভাবে নিবে 4,000, বেসরকারিভাবে আর 4,000। এই যে মুক্তিযোদ্ধাদের সন্তান যারা পরিবারের 230 জন, এরা তো এসএসসি এইচএসসি ডাক্তারি পড়ার মতো যোগ্যতা অর্জন করেই আর কি এটা কোটা চাইবে কেন? আমার এখান থেকে উপস্থাপনা, এই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদেরকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই, রাষ্ট্রীয় কোষাগারের আর্থিক বাজেটটা বৃদ্ধি করে এদেরকে সব এই দেশে নয় বিদেশে পাঠিয়ে দিবে সরকারি খরচে। যেহেতু দেশটা আনতে যেয়ে আমার এই কানটা বাবারা তোমরা ভালো করে দাও, এই যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এই নাহিদ ইসলাম, আমার এই কানটা ভালো করে দাও, আর তা না হলে চিকিৎসার টাকা দাও। এইগুলো করো না। মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে বৈষম্য তো বানিয়েছো, বারবার এখানে মেরে ফেলতে আসবে, ওখানে বসে বলবে এই বঙ্গবন্ধুর ছবি কেন, জয় বাংলা কেন বলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেন বলো। এইটা যখন হাইকোর্ট থেকে গত সপ্তাহে এই রায়টা হওয়ার পরেই না আমি আজকে প্রোগ্রাম করছি, কথা বলতে পারছি। আমার এখানটাই উপস্থাপনা, এই যে মুক্তিযোদ্ধাদের সন্তানদেরকে কোনো কোটা নয়, যোগ্যতার নিরিখে আর কি তাদেরকে হয় এই দেশে না হয় বিদেশে স্বাস্থ্য অধিদপ্তর রাষ্ট্র কর্তৃক সম্মানের সাথে পড়ার ব্যবস্থাটা করবেন। কারণ এরা অনুকম্পা চাচ্ছে না, এরা প্রতিযোগিতায় 1 লক্ষ প্রতিযোগিতার ভিতরে 4,000 জন। তো এই জায়গাটাই আর কি, এই যে মুক্তিযোদ্ধাদের যে 230 জন সন্তান, এদেরকে মর্যাদা দেওয়া হোক। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। এখন আমাদের এখানে একটি গানের মাধ্যম দিয়েই আমাদের এই যে যন্ত্রবিহীন গান, এখানে আমাদের গান গাইবেন বিশিষ্ট এই যে সঙ্গীত শিল্পী দিদার। দেশাত্মবোধক গান গা করজিটা ভালো লাগে, ক্যামেরায় ওকে এদিকে এসে পড়ো। কোন মিস্তরে নাও বানাইলো, কোন মিস্তরে নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। কোন মিস্তরে নাও বানাইলো, কোন মিস্তরে নাও বানাইলো, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও।
চন্দ্র সূর্য বান্দা রাখছে না এরি আগায়, চন্দ্র সূর্য বান্দা রাখছে না এরি আগায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লা পাই। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। হারা যে তার শুভের বেলায় কার প্রাণে কে চাই, হারা যে তার শুভের বেলায় কার প্রাণে কে চাই। মদন মাঝি বড় পাজি কত নাউরু ভাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। ধন্যবাদ। আজ আমাদের সময় আর দিতে পারছি না, আমার ক্যামেরার থেকে এডিটর সাহেব সিগন্যাল দিচ্ছেন আর একদিন যন্ত্র সহ আর কি। এই আমিও তবলা বাজাইতে পারি আর কি, তোমার এই গান শুনে আমার তো ঝুল উঠে যাচ্ছে। তো ঠিক আছে, এইটা আর একদিন শুনবো আমরা। আমাদের আজকের ওই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপস্থাপনা 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখন এই যে 230 জন মেডিকেলের ছাত্র, এরা সকল রকমের কোয়ালিফাই করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদের আবার কোটা কি প্রয়োজন? মর্যাদা দিয়ে দেশে অথবা বিদেশে কোনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নয়, শিক্ষা খাতের অথবা এই যে মুক্তিযোদ্ধাদের বিশাল ভান্ডার অর্থে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে এখান থেকে টাকা নিয়ে এই মুক্তিযোদ্ধাদের সন্তানদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, পেশাদারি অন্যান্য লেখাপড়ার ব্যবস্থাটা করবেন শিক্ষা মন্ত্রণালয়। এখন এই দেশের কোনো শিক্ষা উপদেষ্টা আছে কিনা আমি জানি না, অর্থ উপদেষ্টা আছে কিনা জানি না, এরপরে সমাজ কল্যাণ উপদেষ্টারও খুব দুর্দশা। যাই হোক, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব বিগত এই 3 সপ্তাহ যাবৎ ইনি আর চিনে নাই, যেহেতু আইন উপদেষ্টা সকল কাজই করছেন এই যে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার কাজটা হালকা হয়ে গেছে। তো এখানে আজকের প্রোগ্রাম আমি উপস্থাপক সাহেবের থেকে নিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।